এইবার তো যন্ত্রটা চলা উচিত। সময় 1947, 15th আগস্ট। দেখা যাক। চিংড়ি আছে, ভোলা আছে, বলুন। আসেন কর্তা, আসেন আসেন। আজ দেশ স্বাধীন হয়েছে, একটা কত বড় ইলিশ মাছ রাখছি আপনার জন্য। এটা পদ্মার ইলিশ, দেখেন একবার খাইয়া। তোমার এই ইলিশ মাছ ভালো হবে? এইটা নিয়ে যান, এরপরে খাইয়া আমারে আইসা কইবেন। জল্লাদ, এদিকে এসে মাছটা নিয়ে যাও তো। কথা বাবু, এই অসময়ে পাহাড়পুরের বাজারে ইলিশ কোথেকে পেলেন? এ আমার যন্ত্রের কারসাজি। ভালো করে রান্না করো। আপনি মাছ তৈরির যন্ত্র বানিয়েছেন? পরে বুঝাবো তোমায়। আজ গল্প শিকারী শ্রদ্ধার্ঘ জানাবে এক মহান স্রষ্টাকে। তাঁরই গল্প পড়ে আমরা ছোট থেকে বড় হয়েছি। তাঁর অনুপ্রেরণায় তাঁরই গল্পকে অনুসরণ করে একটা গল্প লিখে ফেলেছেন অরিন। জানি না এই গল্প আপনাদের কেমন লাগবে, তবে দয়া করে এই মহান স্রষ্টার সঙ্গে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে তুলনা করবেন না। ওনার নাম বলছি না, কারণ জানি প্রত্যেক বাঙালি অনুমান করে নিতে পারবেন কার কথা বলছি। ধন্যবাদ। শুনুন প্রফেসর শ্যাঙ্কর মঙ্গোলিয়া অভিযান। আজ 15ই অক্টোবর। কয়েকদিন আগে আমি আমার টাইম মেশিনের কাজ শেষ করেছি। কয়েক বছর আগে ইটালিতে প্রফেসর রনের তৈরি টাইম মেশিনের বেশ কিছু উন্নতি ঘটিয়েছিলাম এবং সেবারে বেশ বিপদেও পড়েছিলাম। রনের টাইম মেশিনে অতীত বা ভবিষ্যতের কিছু ছবি ও শব্দ শোনা যেত। তাতে আমার মন ভরেনি। তাই এখন নিজের তৈরি ক্রোনোস্কোপকে আরও উন্নত করেছি। ক্রোনোস্কোপ দিয়ে এখন অতীতের যে কোনো বস্তু স্পর্শ করা সম্ভব। রনের টাইম মেশিনের থেকে আমার ক্রোনোস্কোপ আকারেও অনেক ছোট করতে সমর্থ হয়েছি। গত সপ্তাহে 1947 সালের 15ই আগস্ট, অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম দিনে সকাল 7:30 কলকাতার বাজার থেকে একটা তাজা ইলিশ মাছও কিনে এনেছিলাম। কিন্তু আজ আমার বৈজ্ঞানিক বন্ধু উইলহেলম কার্লের চিঠি পাওয়ার পর বেশ চিন্তায় পড়েছি। চিঠিটা ছিল খানিকটা এই রকম। প্রিয় শ্যাঙ্ক, আশা করি তুমি ভালো আছো। আমার প্রিয় বন্ধু জার্মান প্রত্নতাত্ত্বিক হান্স মেয়ারের নাম তুমি নিশ্চয় শুনে থাকবে। হান্স গত 2 বছর ধরে মঙ্গোলিয়ায় গবেষণা করছিলেন। ইদানিং কিছুদিন হলো হান্সের কোনো খবর পাওয়া যাচ্ছে না। জার্মান পত্রিকাতেও এই খবর প্রকাশ পেয়েছে। হান্সের স্ত্রী মারিয়া আমার কাছে এসে একটা রহস্যময় প্যাকেট দিয়ে গেছেন, যাতে হান্সের পাঠানো বেশ কিছু টেলিগ্রাম আছে। তার মধ্যে এমন কিছু গোপন তথ্য আছে যা লিখে জানানো সম্ভব নয়। আমি আশা করি তুমি এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারবে। উইলহেলম কার্ল। কার্ল কম কথার মানুষ। তার কাছ থেকে এত বড় একটা চিঠি আশা করিনি। হান্সের সঙ্গে আমার আলাপ হয়েছিল 3 বছর আগে আলেকজান্দ্রিয়াতে একটা বিজ্ঞান সম্মেলনে। তখনই বুঝেছিলাম মঙ্গোলিয়া সম্বন্ধে ওর অগাধ জ্ঞান। 16ই অক্টোবর। আজ ভারতীয় সময় সকাল 8টার সময় কার্লের সঙ্গে ট্রাঙ্কল টেলিফোনে কথা হয়েছে। হ্যালো শ্যাঙ্ক। হ্যাঁ কার্ল, আমি তোমার চিঠি পেয়েছি।
মঙ্গোলিয়া যাওয়ার জন্য আমি প্রস্তুত। দ্যাটস গ্রেট শঙ্কো, আমি জানতাম তুমি রাজি হয়ে যাবে। আর আমি তাই জন্য তোমার ফোন পাওয়ার আগেই উলান বাটরের প্লেনের টিকিট পাঠিয়ে দিয়েছি। কয়েকদিনের মধ্যেই তুমি পেয়ে যাবে। আমি উলান বাটর এয়ারপোর্টে তোমার জন্য অপেক্ষা করব। ওকে, সেখানে কি কোনো গাইডের ব্যবস্থা করেছ? ইয়া শিওর, আমাদের সাথে থাকবে মঙ্গোলিয়ান গাইড জার্গাল। সে এই এলাকার একটা বিশেষজ্ঞ বলতে পারো, এবং এর আগে অনেক অভিযানের অভিজ্ঞতাও আছে। ওকে, গুড। উলান বাটরে দেখা হবে তাহলে। কার্লের সঙ্গে কথা হওয়ার পর থেকেই আমার মনে অনেক প্রশ্ন ভিড় করেছে। এটাও বুঝতে পারছি উলান বাটর পৌঁছানোর আগে কিছুই জানা সম্ভব নয়। 21শে অক্টোবর। একাদিন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। আজ দুপুরে কোরিয়ারে উলান বাটর যাওয়ার প্লেনের টিকিট এসে পৌঁছেছে। 23শে অক্টোবর যাত্রার দিন। আমার একটা ব্যাগ সবসময় গোছানোই থাকে, তার সঙ্গে মনে করে এয়ার কন্ডিশনিং ক্যাপসুল, অক্সিমো পাউডার, লিঙ্গুয়াস্টিক নিয়ে নিয়েছি। শেষে ক্রোনোস্কোপটাও সঙ্গে নিলাম। উদ্দেশ্য কার্লকে একটু চমক দেওয়া। Good morning, ladies and gentlemen. This is your captain speaking. On behalf of the crew and মঙ্গোলিয়া I'd like to welcome এক ধূসর শীতল রুক্ষ দেশ। দেশটার বেশিরভাগ অংশই সাদা বরফে ঢাকা, কিছু অংশে বিস্তীর্ণ সবুজ তৃণভূমি, কিন্তু বেশিরভাগটাই খয়েরি রঙের মাটি। মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটর আধুনিক ও প্রাচীন স্থাপত্যের মিশ্রণে তৈরি। মঙ্গলদের পবিত্র তুল নদীর পাশেই গড়ে উঠেছে এই উলান বাটর। তেইশে অক্টোবর উলান বাটরে ল্যান্ড করলাম। এই দেশটায় আগে মনে হয় কোনো বৈজ্ঞানিক সম্মেলন হয়নি, তাই আমার আগে আসা হয়নি। বিমানবন্দর থেকে বাইরে বেরিয়েই দেখলাম কার্ল দাঁড়িয়ে আছে হাসি মুখে। তার পাশে একজন বলিষ্ঠ মঙ্গোলিয়ান যুবক, ওর নাম জার্গাল। কার্ল এগিয়ে এসে আমার সঙ্গে হ্যান্ডশেক করল। গ্রেট শঙ্কো, তুমি তো রাইট টাইমে ল্যান্ড করেছো। নাইস টু মিট ইউ। ইয়া, ভেরি নাইস টু মিট ইউ কার্ল। আচ্ছা, এ হচ্ছে জার্গাল। ওয়েলকাম টু মঙ্গোলিয়া প্রফেসর। নাইস টু মিট ইউ জার্গাল। আচ্ছা, ও কিন্তু আগে হান্সের সঙ্গেও কাজ করেছে, কয়েকটা জায়গায় গিয়েছিল শঙ্কো। বাহ, এ তো দারুণ ব্যাপার। চলো জার্গাল, যেতে যেতে কথা বলা যাবে। খেয়াল করলাম ওর চোখে মুখে এক অন্যরকম ঔৎসুক্য খেলা করছে। বিমানবন্দরের রাস্তা ছেড়ে গাড়িটা শহরের দিকে এগিয়ে চলল। উলান বাটরের রাস্তায় আধুনিক স্থাপত্যের পাশাপাশি প্রাচীন ঐতিহ্য চোখে পড়ে। একদিকে যেমন উঁচু কাঁচ দিয়ে মোড়া অট্টালিকা, তেমনি অন্যদিকে রয়েছে রঙিন মঠ আর প্যাগোডার সারি। রাস্তার দুপাশে ছোট ছোট দোকান, স্থানীয় কারুশিল্প আর রঙিন জামা কাপড় বিক্রি হচ্ছে। গাড়িটা শহরের প্রধান রাস্তা ছেড়ে সরু গলিতে প্রবেশ করল। দৃশ্যপট বদলে গেল। এখানে কিছু কাঠের তৈরি বাড়ি, আর দূরে ছোট ছোট তাঁবু, মঙ্গোলিয়ার যাযাবর জীবনের প্রতিচ্ছবি। মাঝে মাঝেই রাস্তার ধার দিয়ে কিছু লোক ঘোড়া ছুটিয়ে চলে যাচ্ছে। এরপর বেশ কিছুটা চড়াই ভাঙার পর গাড়ি এসে পৌঁছল একটা টিলার মাথায়। গেস্ট হাউসটা শহরের কোলাহল থেকে অনেক দূরে, একটা টিলার ওপরে। মঙ্গোলিয়ান সংস্কৃতির আদলে তৈরি কাঠের দোতলা একটা বাড়ি। তা জার্গাল,
এটাই কি আমাদের থাকার ব্যবস্থা? হ্যাঁ স্যার, এই গেস্ট হাউসটা ছোট হলেও আপনাদের এতে কোনো অসুবিধা হবে না। শ্যাঙ্ক, চলো ভেতরে গিয়ে দেখি কিরকম থাকার ব্যবস্থা হয়েছে। তো শ্যাঙ্ক, চা কফি কিছু? তারপরে না কার্ল, আমি আর সময় নষ্ট করতে চাই না। আমি এখনই টেলিগ্রামগুলো দেখতে চাই। ওকে, ঠিক আছে, আমার এই প্যাকটাতেই রয়েছে এগুলো। দাঁড়াও, দিচ্ছি তোমাকে। নাও শ্যাঙ্ক, আমার মনে হয় এই টেলিগ্রামগুলোর মধ্যেই কিছু রহস্য লুকিয়ে আছে। একটু ভালো করে দেখো তো। টেলিগ্রামগুলো বেশ পুরনো, কিছু কিছু অংশ ঝাপসা হয়ে এসেছে। আমি মনোযোগ দিয়ে সেগুলো দেখতে থাকলাম। টেলিগ্রামগুলোতে কিছু সাংকেতিক শব্দ এবং তারিখ লেখা ছিল। হান্স বিভিন্ন জায়গায় খনন কার্য চালাচ্ছিল। তার মধ্যে কয়েকটা জায়গার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যেমন খুঙ্গুর পর্বতের পাদদেশ, আলতাই পাহাড় এবং গোবি মরুভূমির প্রান্ত। আরেকটা টেলিগ্রাম আমাকে অবাক করল। তাতে লেখা ছিল খৌচিন চুলুনি দৌ। শ্যাঙ্ক, তুমি এই টেলিগ্রামগুলো দেখে কিছু বুঝতে পারলে? এই একটা টেলিগ্রাম ছাড়া বাকিগুলো বুঝতে পেরেছি। কোনো কোনো জায়গায় গেছে সেগুলো লেখা আছে, কিন্তু এই লেখাটার মানে আমি বুঝতে পারছি না। সে কি, ওটা কি ভাষা? লেখা আছে খৌচিন চুলুনি দৌ। আমার মনে হয় মঙ্গোলিয়ান কোনো প্রাচীন ভাষা হতে পারে। তা তোমার তো একটা ট্রান্সলেটার আছে না? ওটা দিয়ে তো ট্রাই করা যেতে পারে। আমিও সেই কথাই ভাবছি, একবার ট্রাই করা যেতে পারে। তুমি এই ভাষাটা অনুবাদ করো বাংলায়, খৌচিন চুলুনি দৌ। Prashin Patrer Khan. রিয়েলি স্ট্রেঞ্জ। আমার তৈরি লিঙ্গুইস্টিক ভাষাটা যা অনুবাদ করলো তা হলো প্রাচীন পাথরের গান। এই ব্যাপারটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করেও কোনো কুল কিনারা করতে পারলাম না। কার্ল, টেলিগ্রামগুলো দেখে মনে হচ্ছে হান্স কোনো বিশেষ কিছুর অনুসন্ধান করছিল, কিন্তু সেটা কি? ওটাই তো রহস্য শ্যাঙ্ক। তার উপরে বছরের এই সময়টা ওইসব জায়গায় যাওয়া ইজ রিয়েলি ডিফিকাল্ট। বরফ? হ্যাঁ, বরফ তো আছেই, তার সঙ্গে রয়েছে এক্সট্রিম কোল্ড ওয়েদার আর অনেক ঠান্ডা হাওয়া। কামিন। জার্গাল, এসো এসো, তোমার কথাই ভাবছিলাম। জাগাল, তুমি ঠিক সময়ে এসেছো। তোমাকে আমার বেশ কিছু প্রশ্ন করার আছে। হ্যাঁ স্যার, বলুন। জাগাল, তুমি নিশ্চয়ই খুঙ্গুর পর্বত, আলতাই পাহাড়, গোবি ডেজার্ট এই জায়গাগুলো খুব ভালো করেই চেনো। হ্যাঁ স্যার, আমি জায়গাগুলো ভালো করেই চিনি। আর হান্স স্যারের সঙ্গে তো আমি কয়েক মাস আগেও গোবি ডেজার্টে গিয়েছিলাম। আমরা যদি এই সময় এই জায়গাগুলো যেতে চাই, সেটা কি সম্ভব হবে? এই জায়গাগুলোতে সাধারণ মানুষ যায় না, আর যাওয়াটাও বেশ কঠিন। তবে আপনারা যদি যেতে চান, আমি নিয়ে যেতে পারবো। তুমি বরং এখন একটু এসো। আমরা আজকের দিনটা এখানে একটু কাজ করব, কালকে আমরা কোথাও যেতে পারি। ওকে স্যার, বার্তাই। এটা মানে কি? আমাদের ভাষায় গুড বাইকে আমরা বার্তাই বলি স্যার। হো, ওকে ওকে। রাত্রে খাওয়ার পর ঘুম এলো না। মাথার মধ্যে খৌচিন চেলনি দৌ এই শব্দগুলো ঘুরতে লাগলো। হঠাৎ একটা চিন্তা আমার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। টেলিগ্রামের ডেটগুলো মনে পড়ল। 20 সেপ্টেম্বর। মনে হলো একবার ক্রোনোস্কোপ ব্যবহার করে দেখা যাক।
আমি ক্রোনোস্কোপ বের করলাম, তার ডেট 20 সেপ্টেম্বর সেট করলাম। প্রথমে কিছু ঝাপসা দৃশ্য, তারপর ধীরে ধীরে সব পরিষ্কার হতে শুরু করলো। দেখলাম একটা ম্যাপ টেবিলের ওপর খোলা। হান্টস তার ওপর ঝুঁকে পড়ে কিছু একটা দেখছে। তার চারপাশে কিছু লোক ঘোরাঘুরি করছে। আরও দেখলাম হান্টস ম্যাপটার দিকে তাকিয়ে থেকে ফিস ফিস করে কি যেন বলছে। ক্রোনোস্কোপটাকে আরও ভালো করে অ্যাডজাস্ট করার পর আমি তার কথাগুলোও শুনতে পেলাম। Kan Notslan Kargratsan Kazar Tengrin Dorke Soda Coaching Juluni Tau। এরপরেই আমার যন্ত্রটা বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো তা ঠিক বুঝতে পারলাম না। এরপর আমার লিঙ্গুয়াস্টিক নিয়ে বসলাম। এই শব্দগুলো লিঙ্গুয়াস্টিককে বলতেই সে বাংলায় অনুবাদ করল। Gopon Lukono San Akasir Nishi Chaya Prashin Patrer Khan। তার মানেটা যা দাঁড়ালো, গোপন লুকোনো স্থান, আকাশের নিচে ছায়া আর প্রাচীন পাথরের গান। অদ্ভুত। 24 অক্টোবর। রাতের ঘটনাটা শুনে কার বেশ অবাক হলো। শ্যাঙ্ক, তুমি যে টাইম মেশিনটা কমপ্লিট করেছো সেটা আগে জানাওনি তো? তোমাকে চমক দেওয়াটাই উদ্দেশ্য ছিল, কিন্তু এখন দেখছি এটা এখানে এনে ভালোই করেছি। ব্রাভো শ্যাঙ্ক, ব্রাভো, ইউ আর রিয়েলি আ জিনিয়াস। আচ্ছা, এখন আমরা তদন্তটা কি করে শুরু করি বলো তো? তোমার কাছে আর কোনো ইনফরমেশন আছে? আমার মনে হয় জাগলের সঙ্গে আলোচনা করা উচিত। ও হান্টসের সঙ্গে শেষ কোথায় গিয়েছিল আর সেটা জানা খুব দরকার। আই এগ্রি। জাগলের তো আসার সময় হয়ে গেছে। চলো এর আগে বরং ব্রেকফাস্টটা করে নি। আমাদের ব্রেকফাস্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জাগলের দেখা পাওয়া গেল। তার পোশাক দেখেই বুঝলাম সে প্রস্তুত হয়েই এসেছে। জাগলের হাতে 4 ইঞ্চি স্ট্র্যাপ লাগানো কাঠের ফ্রেমে বাঁধানো একটা ঘড়ি। বেশ চমকে উঠলাম। আমি এমন ঘড়ি কস্মিনকালেও দেখিনি, কিন্তু তাও এত চেনা চেনা লাগছে কেন? যাই হোক, আমি জাগলের সঙ্গে আলোচনা শুরু করলাম। জাগল, তুমি হান্টসের সঙ্গে শেষ কোথায় গিয়েছিলে? জাগল কিছুক্ষণ চুপ করে থাকলো। এই সময় ওর ঘড়ির রহস্যটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। কাল রাত্রে ক্রোনোস্কোপের ছবিতে হান্টসের পাশে কারোর হাতে এমন একটা ঘড়ি দেখেছি। তাই আমি আবার বললাম, জাগল, আমি জানি তুমি হান্টসের সঙ্গে কাজ করতে। হান্টস টেলিগ্রামে এইসব কথা আমাদের জানিয়েছে, তাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ স্যার, আমি হান্টসারের সঙ্গে কাজ করতাম। শেষবার তো আমরা খুঙ্গুর পর্বতের পাদদেশ পর্যন্ত গিয়েছিলাম। আন্দাজ কতদিন আগে গিয়েছিলে? প্রায় 1 মাস আগে স্যার। হান্টস প্রায় 1 মাস আগেই আমাদের শেষ টেলিগ্রাম করেছিল। হান্টস ওই জায়গায় ঠিক কি খুঁজছিল সেই ব্যাপারে ক্যান ইউ টেল আস সামথিং? হান্ট স্যার ওখানে কিছু প্রাচীন লিপি খুঁজে পেয়েছিলেন। ইন্টারেস্টিং। কোন লিপি? হ্যাঁ স্যার, ওখানে আমরা একটা গুহার সন্ধান পেয়েছিলাম, যার গায়ে ওরকম অনেক প্রাচীন লিপি খোদাই করা ছিল। তুমি কি সেই লিপিগুলো দেখতে পেয়েছিলে? সেই লিপিগুলোর ব্যাপারে কিছু জানো? ওই লিপিগুলো আমি দেখেছি স্যার, কিন্তু আমি পড়তে পারিনি। ওগুলো খুবই প্রাচীন কোনো ভাষায় লেখা, আর আমাদের দেশে ওই ভাষা খুব কম লোকেই হয়তো জানে। তোমাদের সঙ্গে আর কেউ ছিল? হান্ট স্যারের সঙ্গে আরও 2 জন লোক ছিল স্যার।
তাদের আগে আমি কখনো দেখিনি, তবে এটা বলতে পারি যে তারা মঙ্গোলিয়ার লোক ছিল না। তারা কারা ছিল? তুমি কি তাদের চেহারার কোনো বর্ণনা দিতে পারবে? তাদের চেহারা তো ঠিক মনে নেই স্যার, তবে তাদের পোশাকটা একটু অন্যরকম ছিল। তারা কালো লম্বা জ্যাকেট পরেছিল আর মাথায় ছিল কালো টুপি। তারপর কি হলো? তোমরা খঙ্গুর থেকে কবে ফিরেছিলে? স্যার, আমরা যখন গুহাটা আবিষ্কার করলাম তারপরই হান্ট স্যার আমাকে ফিরে যেতে বললেন। আমাকে আরও বললেন যে উনি আর কয়েকদিন বাদে ফিরবেন, সেই জন্য আমি একাই ফিরে এলাম। তুমি নিশ্চিত হান্স তোমাকে ফিরে যেতে বলেছিল? হ্যাঁ স্যার, এটাই সত্যি। হান্ট স্যার তো বলেছিলেন যে তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। তোমার সাথে হান্সের পর কোনো যোগাযোগ হয়েছিল? না স্যার। জার্গাল, তুমি আমাদের সাহায্য করছো, এজন্য তোমাকে ধন্যবাদ জানাই। কিন্তু তোমাকে একটা সত্যি কথা বলতে হবে। হান্সের সাথে শেষবার যখন তুমি খঙ্গুরে গিয়েছিলে তখন কি এমন কিছু হয়েছিল যা তুমি আমাদের এখনও বলনি? স্যার, আমি যখন ফিরে আসছিলাম তখন হান্ট স্যার বারবার বলেছিলেন তিনি এমন একটা কিছু আবিষ্কার করেছেন যা আগে কেউ কখনো করেনি। ওনার সঙ্গে যে লোক দুটো ছিল সে লোক দুটোকে উনি ঠিক বিশ্বাস করতে পারছিলেন না। তাহলে তো আমাদের আর দেরি করা উচিত নয়, আজই খুঙ্গুর রওনা হওয়া যাক। স্যার, জায়গাটা তো খুবই দুর্গম আর সেখানে যাওয়াটাও খুব কঠিন, কিন্তু আপনারা যদি যেতে চান আমি নিয়ে যেতে পারবো। জার্গাল আর কথা না বাড়িয়ে তার গাড়ির দিকে চলে গেল। আমি তখন আমার বিলীনাস্ত্র, পিস্তল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস একটা ছোট ব্যাগে প্যাক করছিলাম। সেই সময় জার্গাল আবার ফিরে এলো। স্যার, খুঙ্গুরে কিন্তু এখন ভীষণ ঠান্ডা, তবে আপনারা যদি আমার মতো পোশাক পরেন তাহলে কোনো অসুবিধা হবে না। এগুলো স্যার আমাদের মঙ্গোলিয়ার যাযাবরদের পোশাক। এটা ভেড়ার চামড়া দিয়ে তৈরি। এই যে হাঁটু অবধি আমার লম্বা কোটটা দেখছেন, এটাকে বলে ডিল, আর আমার যে মাথার টুপিটা এর নাম লভুজ। দেখলাম জার্গালের হাতে বেশ কিছু বিচিত্র পোশাক। পোশাকগুলোর ওপর রঙিন কারুকার্য, প্রতিটি পোশাকের সঙ্গে একটা করে টুপি বা লভুজ। লভুজগুলোও চামড়া দিয়ে তৈরি। দেখেই বোঝা যাচ্ছে এগুলো ঠান্ডার হাত থেকে মাথা ও কানকে রক্ষা করার জন্য। জার্গাল নিজে একটা নীল রঙের ডিল আর কালো রঙের লভুজ পরে আছে। কার্লের মুখ দেখেই বুঝলাম সে এই পোশাকগুলোকে পছন্দ করছে না। স্যার, প্রচণ্ড ঠান্ডার হাত থেকে কিন্তু এই পোশাকগুলো পরলে বাঁচতে পারবেন, আর এগুলো মঙ্গোলিয়ার ঐতিহ্যবাহী পোশাক। থ্যাঙ্কস জার্গাল, আমি নিজের জ্যাকেটেই কমফোর্টেবল আছি। ঠিক আছে স্যার, ওকে। জার্গাল, আমি তোমার পোশাকের জন্য তোমাকে ধন্যবাদ জানাই, কিন্তু ঠান্ডার মোকাবিলা করার জন্য আমার নিজের তৈরি আরও উন্নত প্রযুক্তি আছে। ওকে স্যার। জার্গালের চোখের সামনেই আমি আমার এয়ার কন্ডিশনিং ক্যাপসুল বের করে জিভের তলায় রাখলাম। আমার এই ক্যাপসুল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে জার্গাল, তাই পোশাকের প্রয়োজন নেই। ও আচ্ছা, ওকে স্যার। শহরের সীমানা পেরিয়ে গাড়ি ছুটে চলল বিস্তীর্ণ প্রান্তরের মাঝে পিচ রাস্তা দিয়ে। রাস্তার পাশে কোনো চাষের জমি চোখে পড়ল না। বেশ কিছুটা চলার পর ক্রমশ পথ দুর্গম হতে শুরু করল। রাস্তা ধীরে ধীরে সরু হয়ে এলো। দুপাশে দেখা যেতে লাগলো পাথরের স্তূপ আর সাদা বরফের চাদর। স্যার, শীতকালে কিন্তু এই রাস্তাটা বেশ বিপজ্জনক। এখানে তো প্রায় তুষার ঝড় হয়, আপনি তো জানেন। আর একবার যদি তুষার ঝড় হয়ে যায় তারপর কিন্তু রাস্তা খুঁজে পাওয়া বেশ কঠিন কাজ। সেটা তো ঠিক কথা। এত বড় একটা ফাঁকা মাঠ যদি বরফ পড়ে চাপা পড়ে যায় তাহলে তো রাস্তা সত্যি খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। জার্গাল, তোমাদের দেশে চাষবাস তো খুব একটা দেখতে পাচ্ছি না। তোমাদের এখানে মানুষ কি খায়? স্যার, আমাদের এখানে তো ডিম, ঘোড়ার মাংস, ঘোড়ার দুধ, ভেড়ার মাংস এইসবই আমরা খাই। আর চাষবাস তো এখানে খুবই কম হয়। সামনে তো দেখছি পুরোটাই বরফ হয়ে গেছে।
আর কতটা রাস্তা বাকি আছে, মানে গাড়ি আর কতদূর যেতে পারবে? স্যার রাস্তা আর খুব বেশি বাকি নেই, আর একটু যাব, তারপরেই গাড়ি থেকে নেমে আমাদের হাঁটতে হবে। জার্গাল, তোমাদের দেশটা সত্যি বড় সুন্দর আর বড় অদ্ভুত। আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। ব্যাস, গাড়ি আর এর থেকে বেশি যাবে না স্যার। এবার এখান থেকে আমাদের হাঁটতে হবে। কার্ল গাড়ি থেকে নেমেই হাড় কাঁপানো ঠান্ডায় রীতিমতো কাঁপতে শুরু করলো। আমার যদিও ঠান্ডার কোনো অনুভূতি হচ্ছিল না। জার্গাল, তুমি আমাকে তোমার এই ড্রেসগুলো দাও তো। কার্ল একটা নীল রঙের ডিল আর লাল রঙের লৌহুজ পরে নিল। এরপর শুরু হলো বরফের ওপর পথ চলা। প্রায় 2 কিলোমিটার হাঁটার পর আমরা পৌঁছলাম একটা খাড়া পাহাড়ের সামনে। শ্যাঙ্কো, এরকম একটা ঠান্ডা জায়গায় যদি 1 কাপ করে গরম কফি হতো। স্যার আমি ফ্লাস্কে কফি নিয়ে এসেছি, ঘোড়ার দুধের স্পেশাল কফি, খেলে দারুণ এনার্জি পাবেন। এই নিন স্যার। আচ্ছা, এরপর কোন দিকে? স্যার আমাদের এই সামনের পাহাড়টা পেরোতে হবে। ওকে। কফি ব্রেকের পর শুরু হলো পিচ্ছিল বরফে ঢাকা কঠিন চড়াই। কার্ল 2 বার পড়তে পড়তে কোনো রকমের জার্গালের সাহায্যে নিজেকে সামলে নিল। প্রায় ঘন্টা 2 পর জার্গাল হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তার মুখে বেশ উদ্বেগের ছায়া। জার্গাল, কি ব্যাপার বলো তো? জার্গাল কোনো উত্তর দিল না। আঙুল তুলে দূরের আকাশের দিকে দেখালো। দেখলাম আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। সত্যি মেঘগুলো যেন দানবের মতো এগিয়ে আসছে। কার্লের মুখ দেখে বুঝতে পারলাম সেও বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। ভয়ঙ্কর তুষারঝড় হতে পারে স্যার, এক্ষুনি আমাদের কোনো আশ্রয় নিতে হবে। জার্গাল, একটু আসতে চলো। কার্ল, আমাদের হাতের সময় বড় কম। তুমি আমার হাত ধরো, একটু দৌড়তেই হবে এখন। স্যার স্যার আসুন আমার সঙ্গে, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন স্যার, ওই বড় পাথরটার আড়ালে আমাদের যেতে হবে। কিছুক্ষণ পরেই শুরু হলো তুষার ঝড়। হিমালয়ে এরকম অভিজ্ঞতা আমার আগেই হয়েছিল, কিন্তু এই ঝড় আরও ভয়াবহ। সাদা বরফের ধোঁয়ায় চারদিক ঢেকে গেল, আর তার সঙ্গে প্রবল ঠান্ডা। খেয়াল করলাম কার্ল ঠান্ডায় কাঁপতে শুরু করেছে। আমার খুব ঠান্ডা লাগছে। কার্ল, ঠান্ডায় তোমার জিভ জড়িয়ে যাচ্ছে। দাঁড়াও, আমার ওই এয়ার কন্ডিশনিং ক্যাপসুল তোমাকে হেল্প করবে। এই নাও, এটা জিভের তলায় রাখো। কিছুক্ষণ পর ধীরে ধীরে তার শরীরের উষ্ণতা আবার ফিরে আসতে শুরু করলো। বেশ কিছুটা স্বাভাবিক হওয়ার পর কার্ল বলল, থ্যাঙ্কস শ্যাঙ্কো, এখন অনেকটা বেটার ফিল করছি। প্রায় 1 ঘন্টা তুষার ঝড়ের তাণ্ডব চলল। তারপর হঠাৎই ঝড়টা থেমে গেল। গায়ের পোশাক থেকে বরফ ছেড়ে যখন উঠে দাঁড়ালাম, তখন অদ্ভুত দৃশ্য দেখে আমরা অবাক হয়ে গেলাম। আমরা যেন একটা ধপধপে সাদা সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছি। যতদূর চোখ যায় শুধু সাদা, আর কোনো রঙের চিহ্ন নেই। এবার বুঝলাম জার্গাল কেন বলেছিল ঝড়ের পর রাস্তা খুঁজে পাওয়া যায় না। এবারে আমাদের রওনা হওয়া উচিত স্যার। আমরা 3 জন পাথরের আশ্রয় থেকে বেরিয়ে আবার পথ চলা শুরু করলাম। ঘড়িতে এখন 2:45। আমরা খুঙ্গুর পর্বতের পাদদেশে পৌঁছলাম। সূর্যের আলো বেশ কমে এসেছে।
এই দেশে ভোর হয় 8টার সময় আর সূর্যাস্ত হয় বিকেল 5টায়। মনে মনে একটা হিসাব করে নিলাম, আর মাত্র 1.5 ঘন্টা সূর্যের আলো পাওয়া যাবে। আর পারছি না শঙ্খ। কার্ল, আমরা প্রায় এসেই পড়েছি। এই পাহাড়টায় আমাদের উঠতে হবে না স্যার, আসুন আমার সঙ্গে। আমরা দুটো পাহাড়ের মাঝ দিয়ে এক সংকীর্ণ পাথরের গলি ধরে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ চলার পর একটা বিশাল সাদা টিলার সামনে জার্গাল এসে দাঁড়িয়ে পড়ল। আমরা এসে গেছি স্যার। এটা তো একটা সাদা ঢিবি, কিছুই তো নেই। স্যার, আমরা সেই গুহাটার মুখেই এসে গেছি, এবার একটু বরফ সরাতে হবে। 3 জন মিলে বরফ সরানোর পর গুহামুখটা পরিষ্কার হলো। গুহামুখটা এতটাই সরু যে একজন মানুষ কোনো রকমে ঢুকতে পারবে। ভেতরে ঢুকে খেয়াল হলো টর্চ আনা হয়নি। চারদিক ঘুটঘুটে অন্ধকার। মনে মনে ভাবছি কি করা যায়, এমন সময় মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অন্ধকারে হাতড়ে হাতড়ে ব্যাগ থেকে ক্রোনোস্কোপটা বের করে নিলাম। যন্ত্রটা চালু করে 1000 বছর আগের সময় সেট করে নিলাম। কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে ভেসে উঠল ভিন্ন এক দৃশ্য। আমি দেখলাম গুহার ভেতরে কিছু লোক অদ্ভুত পোশাক পরে কিছু আচার অনুষ্ঠান করছে। গুহার দেয়ালে অনেকগুলো মশাল জ্বলছে, আর সেই আলোতে গুহার ভেতরের দেয়ালের লিপিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আগেই দেখেছি যন্ত্রটা বেশিক্ষণ চলতে পারে না, তাই লিপিগুলো পড়ার চেষ্টা না করে হাত বাড়িয়ে একটা মশাল তুলে নিলাম। তারপরই দ্রুত যন্ত্রটা বন্ধ করে দিলাম। গুহার দেয়ালের একটা খাঁজে মশালটা লাগিয়ে দিতেই গুহাটা আলোয় ভরে গেল। দেখলাম দেওয়ালের গায়ে অজস্র লিপি খোদাই করা আছে। আমি মুচকি হেসে কার্ল আর জার্গালের দিকে তাকালাম। দেখলাম তাদের চোখে বিস্ময়। অ্যামেজিং স্যাঙ্কো, অ্যামেজিং। থ্যাংক ইউ কার্ল। আমার ক্রোনোস্কোপ শুধু ছবিই দেখায় না, যে কোনো জিনিসকে ছোঁয়াও যায়। গুহার ভিতরে মশাল জ্বালানোর পর আমরা 3 জনেই অবাক হয়ে দেওয়ালের লিপিগুলো দেখতে লাগলাম। লিপিগুলো সত্যি প্রাচীন। আমার জানা কোনো ভাষার সঙ্গে তাদের মিল নেই দেখে বেশ বিস্মিতও হলাম। এগুলো কি কোনো সাংকেতিক লিপি? দেখে তো মনে হচ্ছে লিপিগুলো খুবই প্রাচীন। আমার ধারণা কোনো সাধারণ ভাষায় এর অর্থ বের করা বেশ কঠিন হবে। জার্গাল চুপ করে লিপিগুলোর দিকে তাকিয়েছিল। হঠাৎ সে একটা বিশেষ লিপির দিকে আঙুল দিয়ে দেখালো। স্যার, এই লিপিগুলোর মধ্যে আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। একবার দেখুন তো, দেয়ালটার এই জায়গাটা একটু দেখুন। আমি জার্গালের দেখানো জায়গাটার দিকে তাকালাম। দেখলাম লিপিগুলোর মাঝে একটা বিশেষ জায়গা কোনো অস্ত্র বা ভারী জিনিস দিয়ে আঘাত করে ভাঙা হয়েছে। আঘাতের চিহ্ন খুব বেশি দিনের পুরনোও নয়। কার্ল আমার অনুরোধে তার ক্যামেরা দিয়ে সমস্ত লিপির ছবি তুলে নিল। কার্ল, আমার মনে হয় এখানে আর সময় নষ্ট না করে গেস্ট হাউসে ফিরে যাওয়া উচিত। রাইট শঙ্কু, আমিও সেটাই চাই। পেটে ছুঁচোয় ডন মারছে। জার্গাল, রাতের অন্ধকারে তোমার গাড়ি চালাতে অসুবিধা হবে না তো? একটু বেশি সময় লাগবে, কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। গেস্ট হাউসে ফিরতে বেশ রাত হলো। ফ্রেশ হয়ে ঘোড়ার দুধের দই আর তার সঙ্গে গরম রুটি খেয়ে কার্লের ঘরের আরাম কেদারায় বসলাম। কার্ল তখন তার ক্যামেরার ছবি ডাউনলোড করতে ব্যস্ত হয়ে পড়ল।
শ্যাঙ্কো, দেখো তো ছবিগুলো কিরকম হয়েছে। বাহ, এ তো দারুণ পরিষ্কার ছবি হয়েছে। আচ্ছা শ্যাঙ্কো, তোমার যে ট্রান্সলেটরটা আছে ওটা এই ছবি থেকে লিপিগুলো পড়তে পারবে না? এই কথাটা আমিও ভেবেছি, কিন্তু এই ভাষাটা তো এতই প্রাচীন, একেবারেই অজানা। তবে আমার লিঙ্গুয়াস্টিকে আমি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েছি, হয়তো এতগুলো ছবি দেখলে ও ভাষাটা শিখেও নিতে পারে। হ্যাভ এ হট কফি, তারপরে কাজে লেগে পড়া যাবে। থ্যাংক ইউ কার্ল, ট্রাই করা যেতে পারে। Tucson Border Calling, Seth Raj Prasad, Surya Jumbone, Rogan, Moro Buke, Bumia, Sonali Igal, Hora Shotao, Hoth, Ujinao, Altan Gajar, Aloy. সমস্ত ছবি লিঙ্গুয়াস্টিককে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পর ম্যাজিকের মতো কাজ হলো। আমার তৈরি লিঙ্গুয়াস্টিক ঝরঝরে বাংলায় লিপি পড়তে সক্ষম হলো। লিপির বেশিরভাগই কোনো মন্ত্র, কিন্তু ওই ভাঙা অংশের লিপিটা সম্পূর্ণ আলাদা। ওই অংশের লিপির বাংলা লিঙ্গুয়াস্টিক যা বলল তা হলো ধূসর মরুর কোলে শ্বেত রাজপ্রাসাদ, সূর্যের চুম্বনে রঙিন, মরুর বুকে ঘুমিয়ে সোনালি ঈগল, ঘোড়া ছোটাও, পথ খুঁজে নাও, আলতান গাজাদের আলোয়। ভেরি স্ট্রেঞ্জ। এই কথাগুলোর কোনো মানে হয়? মানেটা আমিও বুঝতে পারিনি, তবে এটা বুঝতে পারছি যে জায়গাটা ভাঙা হয়েছে সেই জায়গাটাতেই গুরুত্বপূর্ণ কিছু একটা ছিল। এনিওয়ে কার্ল, চলো গুড নাইট, কালকে কথা হবে। গুড নাইট শ্যাঙ্কো। রাতে ঘুম এলো না। লিঙ্গুয়াস্টিক নিয়ে বসে ছড়াটার মানে বের করার চেষ্টা করলাম। প্রথমে ভেবেছিলাম আলতান গাদাজ কোনো জায়গার নাম হবে, কিন্তু লিঙ্গুয়াস্টিক বলল আলতান কথাটার মানে সোনালি, আর গাদাজ কথাটার অর্থ দণ্ড বা কাঠি, মানে সোনার দণ্ড। আলতান গাদাজের আরেক মানে হলো পথপ্রদর্শক। 25শে অক্টোবর। কার্ল তখনও ঘুমোচ্ছে। আমি সকালে একাই নিচে গেলাম, দেখি জার্গাল উঠোনে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং প্রফেসর। গুড মর্নিং জার্গাল। আচ্ছা জার্গাল, তুমি এসে পড়ে ভালোই হয়েছে। জার্গাল, আলতান গাদাজ এর মানে তুমি কিছু জানো? স্যার, আলতান গাজাদ আমাদের সংস্কৃতিতে খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু পথ দেখানোর জন্যই নয়, এর আরও অনেক অর্থ আছে। যেমন? আলতান গাজাদ আসলে উত্তর দিকটা বোঝায়। আমাদের পূর্বপুরুষরা এই তারা দেখে দিক নির্ণয় করতেন, আর আলতান গাজাদ হলো সেই তারা যে সব সময় উত্তর দিকে থাকে। ও, তার মানে তুমি বলছো নর্থ স্টার বা উত্তরের তারা? হ্যাঁ স্যার, ঠিকই ধরেছেন। আমরা একে ধ্রুবতারাও বলি। আচ্ছা জার্গাল, মঙ্গোলিয়াতে তো একটাই মরুভূমি আছে। হ্যাঁ, গোবি ডেজার্ট এখান থেকে দক্ষিণ দিকে। কত দূর হবে? তা প্রায় 600 কিলোমিটার হবে স্যার। আচ্ছা, গোবি মরুভূমিতে কি কোনো পাহাড় বা কিছু আছে, মানে ধরো সাদা পাহাড়? স্যার, ওই গোবি মরুভূমির উত্তর দিকে বেশ কিছু পাহাড় আছে যা দেখতে সাদা রঙের। স্থানীয় ভাষায় পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়াটাকে বলে সাগান উল। তুমি আমাদের সেই জায়গায় নিয়ে যেতে পারবে? গাড়িতে যেতে তো স্যার 3 দিন লাগবে। কথায় কথায় খেয়ালই করিনি কখন কার্ল এসে হাজির হয়েছে।
গোবি ডেজার্টে কি বালির উপর দিয়ে তোমার এই গাড়িতে আর চলতে পারবে? গোবি মরুভূমির অনেক জায়গাতেই বালির উপর দিয়ে গাড়ি চলে স্যার। আর গোবি মরুভূমিতে তো শুধু বালি নেই, এটা একটা পাথুরে অঞ্চল। এখানকার মাটিতে কাঁকড় মেশানো, তবে গাড়ি চলতে কোনো অসুবিধা হয় না। জাগাল, তুমি এই ম্যাপটার ওপরে ওই জায়গাটা আমাকে একটু দেখাও তো। এই এই জায়গাটা স্যার। এটার অ্যাকচুয়ালি উচ্চারণটা কি? স্যার আমরা উচ্চারণ করি সাগান শুভ্রাকা। জার্গাল, আমি লিপি থেকে যে ছড়া পেয়েছি তার মধ্যে একটা লাইন হচ্ছে, মরুর বুকে ঘুমিয়ে সোনালি ঈগল। তোমাদের দেশে ঈগলের কি কোনো মানে আছে? কোনো মহান যোদ্ধাকে কখনো কখনো ঈগলের সঙ্গে তুলনা করা হয়। আমাদের লোককথা অনুযায়ী এই জায়গার কোথাও একটা প্রাচীন সমাধি রয়েছে। সমাধি? কার সমাধি? সেটা আমি ঠিক জানি না স্যার। সমাধি মানে কি চেঙ্গিস খান? শ্যাঙ্কো, তার মানে হ্যান্স? আমারও তাই মনে হয় কার্ল। জার্গাল, আমরা আজই গোবি ডেজার্ট যেতে চাই। স্যার কাল হলেই ভালো হয়, তার কারণ গাড়িতে জল, খাবার আর আরও কিছু জিনিসের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, কালই আমরা রওনা হব। আঠাশে অক্টোবর। গত দুদিন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। উলানবাটর থেকে 550 কিলোমিটার দূরের দালান জাদগাদ এই শহরে দুদিনেই পৌঁছতে পেরেছি। এই শহর থেকে সাগান শুভ্রাগার দূরত্ব 270 কিলোমিটার। গাড়িতে এই পথ পাড়ি দিতে সাধারণত 5 থেকে 6 ঘন্টা লাগে, তবে রাস্তার অবস্থা ও আবহাওয়া যদি ঠিক থাকে। মঙ্গোলিয়ার এই অঞ্চলে রাস্তা পাকা নয়, অনেক জায়গায় কাঁচা বা পাথুরে পথ পেরোতে হতে পারে। 29শে অক্টোবর। আমরা সকালবেলায় সাগান শুভ্রাগার উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় 7 ঘন্টা রুক্ষ পাথুরে মরুপ্রান্তর পেরিয়ে গাড়িটা এসে দাঁড়ালো সাদা স্তূপের সামনে। গাঢ় নীল আকাশের নিচে মঙ্গোলিয়ার বিস্তীর্ণ ধূসর মরুভূমি। এখানে হঠাৎই মাথা তুলে দাঁড়িয়েছে চুনা পাথরের সাদা স্তূপ সাগান শুভ্রাগা। প্রকৃতির এই বিস্ময়ে যেন এক নিস্তব্ধ শিল্পকলা। লালচে সূর্যের আলোয় স্তূপগুলোর গায়ে অদ্ভুত এক সোনালি আভা ফুটে উঠেছে। হাওয়ার শোঁ শোঁ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। শ্যাঙ্কো, এরপর প্ল্যান কি? সন্ধ্যা তো হয়েই এসছে, আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরে ধ্রুবতারাকে অনুসরণ করব। জার্গাল গাড়ি থেকে স্টোভ নামিয়ে ঘোড়ার দুধের কড়া কফি বানাতে শুরু করল। গোবি মরুভূমির আকাশে প্রথম তারাটি দেখা দিয়েছে। সূর্য অস্ত যাওয়ার পর তাপমাত্রা যেন হঠাৎ বেশ কিছুটা কমে গেল। চারিদিকে শুধুই নিস্তব্ধতা, কোনো মানুষের চিহ্ন নেই। অন্ধকার ঘনাতে আকাশ ভরে গেল লক্ষ কোটি তারায়। আমরা ধ্রুবতারাকে লক্ষ্য করে দুটো স্তূপের মাঝে সরু চড়াই উতরাই পেরিয়ে পথ চলা শুরু করলাম। হান্সের পাঠানো টেলিগ্রামের শব্দগুলো খালি মনের ভেতর ঘুরছিল। গোপন লুকোনো স্থান, আকাশের নিচে ছায়া আর প্রাচীন পাথরের গান। প্রায় ঘণ্টা চারেক পর বুঝলাম আমরা সাগান শুভ্রাগার প্রায় মাঝখানে কোনো একটা জায়গায় এসে পৌঁছেছি। এখানে বেশ ঠান্ডা। শ্যাঙ্কো,
এই জায়গায় আর কতক্ষণ অপেক্ষা করব? একটু ধৈর্য ধরো কার্ল। কিন্তু আকাশের তারাগুলো তো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই ভোর হবে, ধ্রুব তারাও আর দেখা যাবে না। আমি অধৈর্যের মতো পায়চারি শুরু করলাম, আর তার সঙ্গে আশপাশটা ভালো করে দেখতে লাগলাম। হঠাৎ একটু দূরে পাথরের খাঁজে চাঁদের আলোয় কোনো একটা জিনিস চকচক করছে মনে হলো। আমি উঠে গিয়ে সেটা তুলে নিয়ে এলাম। সেটা একটা হাত ঘড়ি। ঘড়িটা হাতে নেওয়ার পর উল্টে পেছন দিকটা দেখতেই আমার চক্ষু চড়ক গাছ। ঘড়িতে লেখা ব্লান্সপাইন সিন্স 1735, আর তার সঙ্গে খোদাই করে লেখা হান্স মেয়ার। কার্ল, এটা দেখো। আরে, এটা তো হান্সের ঘড়ি মনে হচ্ছে। তার মানে সে এখানেই কোথাও ছিল। আমি চারপাশটা আরো ভালোভাবে দেখতে লাগলাম। সামনের টিলাটা বেশ উঁচু, তার মাথাটাও বেশ সরু হয়ে গেছে। জার্গালকে জিজ্ঞাসা করতে সে জানালো এটাই সাগান শুভ্রাগার সবচেয়ে উঁচু টিলা, সাগান উল। আমার মাথায় একটাই লাইন ঘুরপাক খাচ্ছিল, আকাশের নিচে ছাওয়া। ভোর হতে আর মাত্র 1 ঘন্টা বাকি। হঠাৎ একটা চিন্তা আমার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। কার্ল, আমাদের যত দ্রুত সম্ভব ওই চূড়ায় উঠতে হবে। আমার মনে হচ্ছে আমি ধাঁধার মানেটা বুঝতে পেরেছি। ও রিয়েলি? তো তুমি কি বুঝতে পারলে? এখন বলার সময় নেই, জোরে পা চালাতে হবে কার্ল। আমরা 3 জন সাগান উলের দিকে রওনা হলাম। ভয়ঙ্কর পাথুরে চড়াই পথ পেরিয়ে যখন আমরা চূড়োয় উঠলাম, তখন পূব আকাশ লাল হতে শুরু করেছে। সূর্য ধীরে ধীরে উঠতেই আমি দেখলাম নিচের মরুভূমির ওপর পাহাড়ের একটা ছায়া পড়েছে। আস্তে আস্তে যেন ছায়াটা কোনো কিছুর রূপ নিচ্ছে। রুদ্ধশ্বাসে আরো কয়েক মিনিট অপেক্ষা করতেই দেখলাম প্রকৃতি দেবীর খেলা। মরুভূমির ওপর বিশাল এক ছায়া, ঠিক যেন একটা উড়ন্ত ঈগলের মতো, আর তার ঠোঁটের ডগায় আমার নিজের ছায়াটা প্রায় বিন্দুর মতো ছোট। আমি জার্গালকে বললাম, ওই বিন্দুতে আমাদের পৌঁছানোর দরকার। মনে মনে একবার ছড়াটা ভেবে নিলাম। গোপনে লুকোনো স্থান, আকাশের নিচে ছায়া, প্রাচীন পাথরের গান, এই 3টে লাইনই যেন একই সূত্রে গাঁথা। টিলা থেকে নেমে প্রায় 1 কিলোমিটার পথ পেরিয়ে আমরা ওই বিন্দুর জায়গায় পৌঁছলাম। জায়গাটা 2টো টিলার মধ্যে একটা সরু গলির মতো। গলিটা এতটাই সরু যে 2 জন মানুষের পাশাপাশি চলা সম্ভব নয়। 3 জন মিলে জায়গাটা সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজতে লাগলাম। প্রায় 1 ঘন্টা খোঁজার পরেও কোনো অস্বাভাবিক ব্যাপার আমাদের চোখে পড়ল না। হঠাৎ জার্গাল বলল, স্যার, এই গর্তটা একটু দেখুন, অন্যরকম, দেখুন একবার। আমি কাছে গিয়ে দেখলাম পাহাড়ের গায়ে একটা গর্ত, খুবই সরু কিন্তু নিখুঁত গোল গর্ত, যেন কোনো ড্রিল মেশিন দিয়ে গর্ত করা হয়েছে। আমি বেশ অবাক হলাম। প্রকৃতির নিয়মে এরকম নিখুঁত গর্ত হওয়া সম্ভব নয়। আর জার্গালের মতো একজন সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষই বা কী করে এমন জিনিস খুঁজে পেল? কয়েক মিনিট গভীর চিন্তায় ডুবে গেলাম। কি ব্যাপার শ্যাঙ্কো? তোমাকে এর দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। কার্ল, প্রাচীন পাথরের গান, এর সঙ্গে এখানে কিছু একটা ব্যাপার রয়েছে, কিন্তু বুঝতে পারছি না। দ্যাটস রিয়েলি স্ট্রেঞ্জ। আমিও বুঝতে পারছি না কী রকমের কানেকশন হতে পারে। হঠাৎ কি মনে করে গর্তটার কাছে মুখ নিয়ে গিয়ে একটা জোরে ফুঁ দিলাম। 1 মুহূর্তের জন্য মনে হলো কোনো তীক্ষ্ণ বাঁশির আওয়াজ শুনলাম। তারপরেই সেই আওয়াজটা প্রতিধ্বনিত হতে শুরু করল। 2টো পাহাড়ের গায়ে ধাক্কা লেগে
শব্দটা যেন আরো বাড়তে লাগলো। মনে হলো পায়ের নিচের মাটিটা যেন একটু কেঁপে উঠল। তারপরে দেখা গেল মরুভূমির একটা জায়গায় মাটিতে ফাটলের সৃষ্টি হয়েছে। সেখান দিয়ে বালি নিচের কোনো একটা গহ্বরে চলে যাচ্ছে। দেখতে দেখতে একটা আশ্চর্য ঘটনা ঘটল। একটা বিরাট পাথরের চাই ঘর ঘর শব্দ করে সরে গেল। পাথরটা সরে যেতেই দেখা গেল একটা সংকীর্ণ সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। শ্যাঙ্কু, এটা কি হলো? আমি এরকম প্রাচীন পদ্ধতি সম্বন্ধে কিছুটা জানি কার্ল। আগেকার দিনে কোনো বড় পাত্রে জল জমিয়ে সেই ওজন দিয়ে কপিকল বা লিভারের সাহায্যে পাথর বা বেশি ভারী জিনিস সরানো সম্ভব হতো। ওকে, এই ক্ষেত্রে বালির ওজন দিয়ে লোড শিফট করিয়েছে তাহলে। এবারে কিন্তু টর্চ লাইট আনতে ভুলিনি। আমরা তিনজন সংকীর্ণ সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। সিঁড়িটা বেশ পুরনো আর পাথরের ধাপগুলোও বেশ ক্ষয়ে গেছে, তাই সাবধানে পা ফেলতে হচ্ছিল। সিঁড়িটা যেখানে শেষ হলো সেটা একটা অতি প্রাচীন গুহা। প্রথমেই যেটা দেখে অবাক হলাম সেটা হলো ইলেকট্রিক লাইট। পাথরের গায়ে বিভিন্ন জায়গায় জোরালো লাইট লাগানো আছে। গুহাটা বেশ চওড়া আর দেওয়ালের পাথরে বিভিন্ন রকমের নকশা করা আছে। গুহাটার এক পাশে দেখলাম একটা বড় হলঘরের মতো জায়গা। সেখানে কিছু লোক ঘোরাঘুরি করছে। তাদের পোশাক দেখে মনে হচ্ছে তারা কোনো আধুনিক অভিযাত্রী দল। তাদের মধ্যে একজন এগিয়ে এলেন। কার্ল তাকে দেখেই বলল, আরে হ্যান্স, ইউ। সে কিন্তু কার্লের কথার কোনো উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। শ্যাঙ্কো, তুমি এসে গেছো। গুড গুড গুড, আমি জানতাম তুমি আসবে। আমি দেখলাম হান্সের পাশে আরো দুজন লোক দাঁড়িয়ে আছে। তাদের চেহারার সঙ্গে জার্গালের আগের বর্ণনার বেশ মিল আছে। লম্বা চামড়ার কালো কোট আর মাথায় কালো টুপি পরে আছে। মুখের বেশিরভাগটাই টুপিতে ঢাকা, তাই বুঝলাম না এরা কোন দেশের মানুষ। তবে গায়ের রং দেখে ইউরোপীয় বলেই মনে হলো। হান্স এগিয়ে এসে আমার সঙ্গে হ্যান্ডশেক করলো। তোমাকে আমি এখানে দেখে খুবই আনন্দিত। তোমাকে ছাড়া আমার কাজটা সম্পূর্ণ হতো না। আমি তখনও চারপাশটা দেখছিলাম। চোখে পড়ল হল ঘরের মাঝখানে রাখা কফিনটার ওপরে। কফিনটা কালো পাথরের তৈরি। তার উপর একটা বড় মাপের সোনালি ঈগল আর বেশ কিছু অদ্ভুত অদ্ভুত লিপি ও নকশা করা আছে। কার্ল আমার পাশে এসে বলল, শ্যাঙ্কো, মনে হচ্ছে আমরা ফাঁদে পা দিয়েছি। আমারও মনে মনে একই সন্দেহ হচ্ছিল, কিন্তু কার্লকে সে কথা বললাম না। এবার হান্সকে ভালো করে লক্ষ্য করলাম। ছিপছিপে মেদহীন ইউরোপীয় গড়ন, কালো শার্ট আর কালো প্যান্টে তাকে আরও রহস্যময় দেখাচ্ছিল। তার মুখের চোয়ালের হাড় খানিকটা বেরিয়ে আছে। চোখের দৃষ্টি গভীর কিন্তু অস্বস্তিকর। তার ঠোঁটের কোণে এক ধরনের অদ্ভুত হাসি। বুঝলাম হান্স একজন জটিল ও গভীর মনের মানুষ। হান্সের হাতের দিকে চোখ পড়তেই আরেকটা ব্যাপার বুঝলাম। ওর হাতে সেই একই রকমের ঘড়ি। আমার মনে হয় না কোনো মানুষ নিজের নাম খোদাই করা একই মডেলের ঘড়ি একাধিক ব্যবহার করে। অর্থাৎ ঘড়িটা হাত থেকে খুলে পড়ে যায়নি, বরং ইচ্ছা করেই আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য মরুভূমির বিশেষ জায়গায় রাখা হয়েছিল।
কি ব্যাপার প্রফেসর শ্যাঙ্কো, তুমি এত চুপচাপ কেন? কি চাও তুমি হান্স? আমি জাস্ট তোমার একটু সাহায্য চাই শ্যাঙ্কো। আশা করি তুমি আমাকে হতাশ করবে না। আমার সাহায্য চাওয়ার জন্য কি খঙ্গুরের গুহার প্রাচীন লিপি ভেঙে নষ্ট করার কোনো দরকার ছিল? তুমি তো নিজে একজন প্রত্নতত্ত্ববিদ। ও ওটা ওটা কিন্তু আমি নিজে হাতে ভাঙিনি। আমার বিশ্বস্ত জার্গল ওই একটু ভেঙেছে। আর ওটা তো আমার একটা মশকরা ছিল মাত্র। তবে তোমাকে যতটা বুদ্ধিমান ভেবেছিলাম, দেখছি তুমি তার চেয়েও বেশি বুদ্ধি রাখো। প্রাচীন ইতিহাসকে বিকৃত করার মতো মশকরা আমি পছন্দ করি না হান্স। তুমি যখন অনেকটাই বুঝে ফেলেছ, তখন আসল কারণগুলো বলেই দিই। দেখো শ্যাঙ্কো, তোমাকে নিমন্ত্রণ জানালে তুমি আমার রিসার্চের সমস্ত কথা জানতে। আর তোমার ব্যাপারে যা শুনেছি, তুমি যদি একবার না বলে দিতে, তাহলে সেই নাকে আর হ্যাঁ করা সম্ভব হতো না। এর চেয়ে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমার জানা প্রয়োজন ছিল যে তুমি তোমার লিঙ্গুয়াস্টিক যন্ত্রটা এনেছো কিনা। হান্স, আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার কারণ বা যুক্তি ঠিক ধোপে টিকছে না। এবার আসল ব্যাপারটা বলো তো। তুমি বড়ই চালাক শ্যাঙ্কো। আমার নিমন্ত্রণে তুমি এখানে এলে লোকে সে কথা জানতো। তাই তোমার যদি অস্বাভাবিকভাবে মৃত্যু হয় শ্যাঙ্কো, তাহলে আমার নামই সবার আগে সন্দেহের তালিকায় উঠবে। তুমি কি ভাবছো আমাকে মৃত্যু ভয় দেখিয়ে কিছু আদায় করা সম্ভব? আর তোমার যদি লিঙ্গুয়াস্টিক লাগে, আমার ব্যাগ থেকে বের করে নাও। আমাদের তো আর প্রয়োজন নেই। শ্যাঙ্কো, তুমি আমাকে বোকা ভাবছো। তোমার যন্ত্র ও তার সঙ্গে তোমার ওই উর্বর মাথাটাও আমার চাই। কথার ফাঁকে ফাঁকেই আমি আশপাশে চোখ বুলিয়ে নিচ্ছিলাম। দেখলাম আমাদের ব্যাগ দুটো নিয়ে জার্গল হান্সের পেছনের একটা চেয়ারে আরাম করে বসল। কালো লংকোট পরা লোক দুটো হান্সের দুপাশে দাঁড়িয়ে আছে। দেখে মনে হয় ওরা হয়তো হান্সের বডিগার্ড। এতগুলো লোকের চোখে ধুলো দিয়ে এখান থেকে পালানো বেশ মুশকিল। বুদ্ধি করে কোনো একটা পথ বার করতেই হবে। দেখো শ্যাঙ্কু, আমার হাতে নষ্ট করার মতো সময় নেই। আর সোজা আঙুলে ঘি না উঠলে আমি আঙুল বেঁকাতেও জানি। কথাটা শেষ হতে না হতেই হান্স পকেট থেকে একটা রিভলভার বের করে কার্লের দিকে তাক করল। শ্যাঙ্কো, তুমি যদি আমাকে ওই কফিনটা খুলতে সাহায্য না করো, তাহলে এক্ষুনি তোমার বন্ধুর প্রাণটা যাবে। ওকে হান্স, ওকে, শান্ত হও। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আগে আমি কফিনটা ভালো করে পরীক্ষা করে দেখতে চাই। যা করার তাড়াতাড়ি করো। আমি ধীর পায়ে কফিনের কাছে এগিয়ে গেলাম। কফিনের ওপরে থাকা নকশাগুলো বেশ অদ্ভুত। কিছু জায়গায় জ্যামিতিক আকার, ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদি অদ্ভুতভাবে সাজানো। আবার কিছু জায়গায় পশু পাখির ছবি। হান্স, কার্ল আর আমার ব্যাগ দুটো আমার চাই। নিজেদের যন্ত্রপাতি দিয়ে আমি একবার পরীক্ষা করতে চাই। ঠিক আছে, বাট একটু চালাকি করো না শ্যাঙ্কো। কালো কোট পরা একটা লোক ব্যাগ দুটো আমার দিকে এগিয়ে দিল। লিঙ্গুয়াস্টিক বের করে আর চোখে একবার দেখে নিলাম। কালো কোট পরা দুজনের একজন আমার দিকে, আরেকজন কার্লের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ লিঙ্গুয়াস্টিক নিয়ে কফিনের গায়ের লেখাগুলো পড়ার চেষ্টা করলাম। বেশিরভাগ লেখাই নানা ভগবানকে সন্তুষ্ট করার মন্ত্র। এর সঙ্গে রয়েছে মহান যোদ্ধা তেমুজিনের আত্মার শান্তি কামনা করে কিছু স্তুতি। আমি জানতাম তেমুজিন আসলে চেঙ্গিস খানেরই নাম। কি হলো, এত সময় নষ্ট করছো কেন? এই কফিনের গায়ে
যা সব লেখা আছে তার মধ্যে তো কফিনটা খোলার কোনো সংকেত আমি পেলাম না। মস্করা করো না শ্যাঙ্কো, আমি তোমাকে এখানে মজা করার জন্য আনিনি। তোমার মতো প্রত্নতত্ত্ববিদ যা পারেনি তা আমি পারবো বলে মনে করছো কেন? আমি জানি এই কাজ পৃথিবীতে যদি কেউ পারে তাহলে সেটা একমাত্র তুমি। তুমি ভেবে দেখো, চেঙ্গিস খানের ধনরত্ন আবিষ্কার হওয়ার পর আমাদের বিশ্বজোড়া নাম হবে। নাম তোমার হতে পারে, কিন্তু এটা জেনে রাখো আমি খ্যাতির জন্য কোনো কাজ করি না। আর আমার বিশ্বাস তুমি আমার নাম কারো কাছেই প্রকাশ করবে না। কথাটা বলা যে একেবারেই ঠিক হয়নি তা সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম। শ্যাঙ্কো, তোমার বুদ্ধি বড্ড বেড়েছে। আমি জানি তোমাকে দিয়ে কী করে কাজ করাতে হয়। হান্স ক্ষিপ্র গতিতে পকেট থেকে রিভলভারটা বের করে কার্লকে গুলি করল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে কিছু বোঝার আগেই দেখলাম কার্ল আর্তনাদ করে আমার পায়ের কাছে লুটিয়ে পড়ল। শ্যাঙ্কো, এখনও তোমার বন্ধুকে বাঁচানোর সময় আছে। কিডনি বা লিভারে গুলিটা লাগেনি। তুমি যদি তাড়াতাড়ি কাজটা করে দাও তাহলে আমার গাড়ি তোমার বন্ধুকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হান্স? তুমি একজন বৈজ্ঞানিককে গুলি করলে, তাও বিনা কারণে। বিনা কারণে? কি বলতে চাইছো তুমি? আর চেঙ্গিস খানের মৃত্যু রহস্যের সমাধান করব আমি। পৃথিবীতে যা কেউ পারেনি, আর তুমি বলছো বিনা কারণে? এদেশের সরকার তোমাকে কিছুই নিয়ে যেতে দেবে না হান্স। শ্যাঙ্কো, 2 বছর আমি এই দেশটায় আছি, সব ব্যবস্থা আমার করা আছে। আমার হেলিকপ্টার এত ভারী কফিনটা নিয়ে যেতে পারবে না, তাই। আর সেই জন্যই তোমাকে আমার প্রয়োজন। তুমি কিন্তু যথেষ্ট সময় নষ্ট করছো। ভেবে দেখো, তোমার বন্ধুর জীবন তোমার হাতে। ও শ্যাঙ্কো, আরেকটা ইন্টারেস্টিং ঘটনা তোমায় তো বলাই হয়নি। এই গুহাতে বেশ কিছু বোমা লাগিয়ে রেখেছি। যদি দেখি তুমি তোমার কাজ করছো না, তোমাকেও চেঙ্গিস খানের সঙ্গে কবর দিতে হবে। আমার স্নায়ু যথেষ্ট শক্তিশালী, এর পরিচয় আমি আগেও কয়েকবার পেয়েছি। কিন্তু আজ বলতে দ্বিধা নেই, কার্লের এই অবস্থা দেখে আমিও বেশ বিচলিত হয়ে পড়লাম। চোখের সামনে কার্ল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আমি কোনো মতে নিজেকে শান্ত রাখলাম। দ্রুত কিছু একটা করতেই হবে। ব্যাগ থেকে ক্রোনোস্কোপটা বের করে মাথায় পরে নিলাম। এটা কি? আবার কোন চালাকি করতে চাইছো শ্যাঙ্কো? এটা লিঙ্গুয়াস্টিকের মতোই একটা যন্ত্র, আরও শক্তিশালী। হান্স সন্দেহের চোখে তাকিয়ে থাকলেও আর কিছু বলল না। কার্লের দিকে একবার আর চোখে তাকিয়ে দেখলাম, এত যন্ত্রণার মধ্যেও তার মুখে এক চিলতে হাসি। চেঙ্গিস খানের মৃত্যুর আনুমানিক সময়টা আন্দাজ করলাম। প্রায় 750 বছর আগের সময়টায় যন্ত্রটা সেট করলাম। প্রথমে কিছু ঝাপসা ছবি, তারপর আস্তে আস্তে ছবি স্পষ্ট হলো। দেখলাম যে পাহাড়ের সামনে ভোরবেলায় দাঁড়িয়েছিলাম ঠিক সেখানেই দাঁড়িয়ে আছি। কিন্তু আমাদের তো গুহার ভেতরে থাকার কথা। যন্ত্র কেন পাহাড়ের বাইরের দৃশ্য দেখাচ্ছে? ক্রোনোস্কোপটা বন্ধ হয়ে গেল। মনে হচ্ছে যন্ত্রটা একটু বেশি গরম হলেই বন্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করে আবার যন্ত্রটা চালু করা গেল। এবারেও কিছু হলো না। শ্যাঙ্কো, কুইক কুইক, সময় নেই আমার হাতে। আমি হান্সের কথার কোনো উত্তর না দিয়ে যন্ত্রটা সেট করার সময়টা 1 বছর কয়েক মাস এগিয়ে দিলাম। এবারেও দেখলাম আমি গুহার বাইরে পাহাড়ের ওই অংশেই দাঁড়িয়ে আছি। কিন্তু এবারে দেখলাম কিছু মানুষ পাহাড়ের গায়ে গর্ত খুঁড়ছে। বুঝলাম এই গুহাটা মানুষের তৈরি। আরও বার কয়েক যন্ত্র চালানোর পর
এক সময় দেখলাম পশুর চামড়া জোব্বা পরা বেশ কয়েকজন মুখোশধারী মানুষ চেঙ্গিস খানের এই কফিনটা বয়ে নিয়ে আসছে। তারপর তারা পাথরের টেবিলের ওপরে কফিনটা রাখল। আমি রুদ্ধশ্বাসে ঘটনাগুলো দেখছিলাম, আর তার সঙ্গে ক্রোনোস্কোপের সময় দেখাটাও লক্ষ্য করছিলাম। মনে মনে প্রার্থনা করছিলাম যাতে যন্ত্রটা বন্ধ না হয়ে যায়। এরপর একজন মানুষ এগিয়ে এসে নাকি সুরে এক অদ্ভুত গান করতে শুরু করলো। প্রথমে মনে হলো কোনো প্রাচীন মঙ্গোলিয়ান মন্ত্র হতে পারে। মন্ত্রপাঠ শেষ হওয়ার পর কফিনের ওপরে ঈগলটাকে একবার বাঁ দিকে, তারপর দুবার ডান দিকে ও শেষে আরেকবার বাঁ দিকে ঘুরিয়ে দিল। আমি অবাক হয়ে দেখছি, এমন সময় ক্রোনোস্কোপটা আবার বন্ধ হয়ে গেল। কিন্তু যা দেখার যা বোঝার তা আমি বুঝে গেছি। কফিনের বুকের ওপর ঈগলটাই আসল চাবিকাঠি। আমি কফিনের ওপর ঈগলটা ঘোরানোর চেষ্টা করতেই হান্স তাচ্ছিল্যের হাসি হেসে উঠল। আমি কি ওটা চেষ্টা করিনি ভাবছো শ্যাঙ্কো? হান্সের কথায় কান না দিয়ে বেশ কয়েকবার ঈগলটাকে ঘোরানোর চেষ্টা করলাম। প্রতিবারই ব্যর্থ হলাম। চিন্তা করতে শুরু করলাম, কোথায় ভুল করছি। হঠাৎ মনে হলো সেই মন্ত্রপাঠ, ওটার কি কোনো প্রয়োজনীয়তা আছে? মঙ্গোলিয়ানরা যে শব্দকে কাজে লাগিয়ে যন্ত্র চালাতে পারে তার প্রমাণ গুহামুখ খোলার সময়ই পেয়েছি। আমার প্রখর স্মৃতিশক্তিকে কাজে লাগিয়ে ওই মন্ত্রর সুরটা মনে মনে ভেজে নিলাম। তারপর নাকি সুরে মন্ত্রটা পাঠ করতে থাকলাম। মন্ত্রপাঠ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুনলাম হালকা একটা শব্দ, খানিকটা ঘড়িতে দম দেওয়ার মতো আওয়াজ। অর্থাৎ কফিনের ভেতরের কলকবজা এত বছর পরেও কাজ করছে। এবার যেমন দেখেছি তার উল্টো দিকে ঈগলটাকে ঘোরানোর চেষ্টা করতেই তা ঘুরে গেল। আর চোখে দেখলাম হান্সের চোখ ছানা বড়া হয়ে গেছে। আমি প্রথমে ডান দিকে, তারপর দুবার বাঁ দিকে, আর শেষে আবার ডান দিকে ঈগলটাকে ঘোরালাম। এরপর একটা গভীর যান্ত্রিক শব্দ হলো। আস্তে আস্তে কফিনের ঢাকনাটা কিছুটা ফাঁক হয়ে গেল। আমি হাত দিয়ে একটা ঠেলা দিতেই ঢাকনাটা পুরোপুরি খুলে গেল। আমি অবাক হয়ে দেখলাম কফিনের ভেতরটা যেন কোনো প্রাচীন মন্দিরের অংশ। অদ্ভুত সূক্ষ্ম নকশা খোদাই করা রয়েছে। কিন্তু এই কফিনের ভেতরে আমার জন্য যে কি চমক অপেক্ষা করছিল তা বুঝলাম যখন দেখলাম কফিনের ভেতরে শান্ত ও স্থিরভাবে শুয়ে আছেন চেঙ্গিস খান। মমির সারা শরীর সোনার পাত দিয়ে মোড়া, মুখটা একটু খোলা, চামড়া শুকিয়ে গেলেও চেহারার দৃঢ়তা দেখে এখনো স্পষ্ট মনে হলো কোনো যোদ্ধা বিশ্রাম নিচ্ছে, যে কোনো মুহূর্তে এসে জেগে উঠতে পারে। মমির বুকের ওপর রাখা আছে একটা পুঁথি ও একটা ধাতুর তৈরি ছোট বাক্স। আমি বাক্সটা হাতে তুলে নিতেই হান্স ছুটে এলো। কোনো কিছু টাচ করো না শ্যাঙ্কো। হান্স বিস্ময়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আমি আর চোখে দেখলাম কার্ল যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু আগের থেকে অনেক দুর্বল হয়ে পড়েছে। এখন তার চোখ বুজে আসছে, অর্থাৎ
আমার হাতে সময় খুব অল্প। হান্স মমি নিয়ে ব্যস্ত। মনে মনে ভেবে নিলাম এই সময়টাকেই কাজে লাগাতে হবে। দ্রুত চিন্তা করতে লাগলাম কি করা যায়। হান্স বোমা লাগিয়েছে এই গুহাতেই, তার মানে বোমা ফাটানোর কোনো উপায়ও সে করেছে নিশ্চয়ই। হান্স তার স্ত্রী মারিয়াকে 1 মাস আগে টেলিগ্রাম করে সাংকেতিক লিপির কিছু অংশ পাঠিয়েছিল যাতে আমাকে রাজি করানো যায়। তার মানে হান্সের তখন এই গুহা আবিষ্কার করা হয়ে গেছে। খেয়াল করলাম ক্রোনোস্কোপটা আমার মাথাতে লাগানোই আছে। অনুমান করলাম 1 মাস আগে গুহা আবিষ্কার হলেও ইলেকট্রিক লাইট ও বোমা লাগাতে আরও 10 দিন লাগা উচিত। তাহলে 20 দিনের আগের কিছু দৃশ্যতে নিশ্চয়ই কিছু দেখা যাবে। আমি আন্দাজে ডায়ালটা ঘুরিয়ে সময়টা 20 দিন আগে সেট করলাম। ক্রোনোস্কোপের ছবি ঝাপসা থেকে পরিষ্কার হলো। দেখলাম হান্স ও কয়েকজন লোক গুহার ভেতর বিভিন্ন জায়গায় ইলেকট্রিক লাইট লাগাচ্ছে। এরপর দেখলাম একজন বেশ কয়েকটা ডিনামাইটের মতন দেখতে সরু লম্বাটে বোমা গুহার দেয়ালের বিভিন্ন খাঁজে ঢুকিয়ে দিচ্ছে। বোমা লাগানোর পর সেগুলোকে ইলেকট্রিক তার দিয়ে জুড়ে দেওয়া হলো। এরপর হান্স তার পকেট থেকে একটা টিভি রিমোটের মতন দেখতে ছোট্ট একটা বাক্স বের করে কিছু একটা টেস্ট করলো। তারপর সেই বাক্সটা টেবিলের ওপর রাখলো। সঙ্গে সঙ্গে আমি হাত বাড়িয়ে রিমোটের মতো জিনিসটা নিজের পকেটে ভরে নিলাম। ক্রোনোস্কোপটাও বন্ধ হয়ে গেল। এখন আমার পকেটে বোমের রিমোট কন্ট্রোল, অর্থাৎ হান্স চাইলেও বোমা ফাটাতে পারবে না। কিন্তু কার্লকে বাঁচাবো কি করে? নিজেই বা উদ্ধার পাবো কি করে? কার্লের অবস্থা আরও খারাপ হয়েছে। হান্স কফিন থেকে পুঁথি বার করে একটা টেবিলের ওপর রেখে তার উপর ঝুঁকে পড়েছে। কার্লের গলা থেকে ঘড় ঘড় করে আওয়াজ বের হলো। বুঝলাম সে জল চাইছে। আমি হান্সের কাছে গিয়ে বললাম সে কথা। মনে হলো হান্স কথাটা শুনতেই পেল না। আমি হান্সের পেছন থেকে উঁকি মেরে দেখার চেষ্টা করলাম কি বিস্ময় যে আমার জন্য অপেক্ষা করছে তা আমি কল্পনাও করতে পারিনি। টেবিলের ওপর যে পুঁথিটা খোলা রয়েছে তার ভাষা সংস্কৃত। হান্সের চোখ মুখে স্পষ্ট দেখলাম চরম এক হতাশা। কিন্তু আমাকে এসব ভাবলে হবে না। যেমন করেই হোক এখান থেকে মুক্তি পেতে হবে, আর কার্লকেও বাঁচাতে হবে। হান্স হঠাৎ রাগে পাগল হয়ে আমার দিকে ঘুরে দাঁড়ালো। তারপর আমার দিকে তার রিভলভারটা তাক করলো। শ্যাঙ্কু, তোমার মাথার ওই যন্ত্র দিয়ে কি কারসাজি করেছো? এর জন্য তোমায় মরতে হবে। তুমি কি বলতে চাইছো? তুমি তোমার যন্ত্র দিয়ে নিশ্চয়ই কিছু কারসাজি করেছো। যে ধন সম্পদ ছিল সেগুলোকে তুমি তোমার দেশের পুঁথিতে পরিবর্তন করেছো। যা ঘটেছে তা তো তোমার চোখের সামনেই ঘটেছে হান্স। তোমার যন্ত্রের কারসাজি আমার পক্ষে ধরা সম্ভব নয়, এটা তুমি জানতে। না হলে চেঙ্গিস খানের কফিনে পুঁথি আসে কি করে, তাও আবার তোমার দেশের ভাষায় লেখা। তুমি আমায় বোকা বানানোর চেষ্টা করেছো শ্যাঙ্কু। তোমায় মরতে হবে। ওয়েট হান্স, ওয়েট। দেখো, তুমি এতটাই অন্ধ যে সম্পদটা দেখতেই পাচ্ছ না। কি বলতে চাইছো? কোথায় সেই সম্পদ? হঠাৎ বিদ্যুতের ঝিলিকের মতো আমার মাথায় একটা চিন্তা খেলে গেল। কিন্তু একই সঙ্গে আরেকটা চিন্তা আমাকে ভারাক্রান্ত করল। আমি যা ভাবছি তাতে কার্লকে বাঁচাতে গেলে চেঙ্গিস খানের মমি ধ্বংস হবে, অথবা কার্লকে হারাতে হবে। সঙ্গে হয়তো নিজের প্রাণটাও যেতে পারে। এই কথা ভাবতে ভাবতে আমার হাত চলে গেছে ক্রোনোস্কোপের ডায়ালে। ভেবে নিলাম গুহায় ঢোকার সময়টা ছিল ভোরবেলা, অর্থাৎ প্রায় 6 ঘন্টা আগে। ডায়াল সেট করলাম সেই অনুযায়ী। হান্স, আমার মনে হয় চেঙ্গিস খান শেষ জীবনে বুঝতে পেরেছিলেন জ্ঞানই সব থেকে বড় সম্পদ। স্পষ্ট দেখলাম হান্সের মুখের ভাব রাগ থেকে ঘৃণায়, তারপরে আরও ঘৃণাতে পরিবর্তিত হতে।
আমি বুঝলাম আর 1 সেকেন্ডও সময় নেই। হান্স এক্ষুনি ট্রিগার টিপবে। আমি এক হাত দিয়ে কার্লের কাঁধ খামচে ধরলাম, আর অন্য হাত দিয়ে বোমার রিমোটের বোতামটা টিপে দিলাম। একটা ক্লিক। তারপরেই সব কিছু এলোমেলো হয়ে গেল। পুরো গুহাটা কেঁপে উঠল। মনে হলো পৃথিবীর বুক চিরে যাচ্ছে। বিকট এক শব্দ। 1000টা বাজ একসঙ্গে পড়লেও হয়তো এত জোরে শব্দ হতো না। দেওয়ালের পাথরগুলো ভেঙে পড়ছে, আর ছাদ থেকে চুনসুরকির মতো কিছু খসে পড়ছে। মনে হলো পুরো গুহাটা ধ্বংস হয়ে যাবে। হান্স ও তার লোকেরা, জার্গাল, সবাই হতভম্ব। সঙ্গে সঙ্গে ক্রোনোস্কোপের সুইচটা টিপে দিলাম। চোখ ধাঁধানো একটা সাদা আলো। আস্তে আস্তে আলোটা কমে এসে স্বাভাবিক হলো। দেখলাম গুহার বেশ কিছুটা দূরে আমি আর কার্ল একটা পাথরের ওপর বসে আছি। সামনের টিলার অংশটা ভেঙে গুঁড়িয়ে গেছে। শ্যাঙ্কো, আমার পেটে যে গুলিটা লেগেছিল সেটা কি হলো? আমার জামাতেও তো কোনো রক্তের দাগ নেই দেখছি। খেয়াল করে দেখো কার্ল, আবার ভোর হয়েছে। অর্থাৎ আমরা গুহায় ঢোকার আগের সময়টায় ফিরে এসেছি। সময়ের হিসেবে যদি আমরা 6 ঘন্টা পিছিয়েই আসি, তাহলে তো জার্গালের এখন কফি বানানোর কথা। কোথায় সে? আজ জানলাম আমার ক্রোনোস্কোপ কোনো মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারে না। শ্যাঙ্কো, এবার তো ফিরতে হবে। তুমি তো গাড়ি ভালোই চালাতে পারো। তা তো পারি, কিন্তু এখানে রাস্তা চেনাই তো খুব মুশকিল। রাস্তা চেনা সহজ। ধ্রুবতারার উল্টো দিক, অর্থাৎ দক্ষিণ দিক বরাবর গেলেই হবে। জার্গালের গাড়িটার কাছে এসে বুঝলাম একটা বড় সমস্যার কথা আমার মাথায় আসেনি। গাড়ির চাবিটা জার্গালের কাছে, অর্থাৎ এখন মাটির নিচে কোন এক অজানা গভীরতায়। আমি চিন্তায় পড়লাম। কার্ল বলল সে আশপাশে খুঁজে দেখবে যে কোনো মানুষের সন্ধান পাওয়া যায় কিনা। গোবি মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে কোনো মানুষের দেখা পাওয়া যে কতটা ভাগ্যের, তা বুঝলাম প্রায় 1 ঘন্টা পরে কার্ল যখন হাসি মুখে ফিরে এলো। দেখলাম তার পেছনে এক যাযাবর শ্রেণীর মঙ্গোলিয়ান মানুষ এসে দাঁড়িয়েছেন। তার সঙ্গে 2টো ব্যাকট্রিয়ান উট। এই প্রাণীটা সম্বন্ধে বইয়ে পড়লেও চাক্ষুষ দেখার সৌভাগ্য কোনোদিন হয়নি। 2 কুঁজযুক্ত এই অদ্ভুত উটের পিঠে চড়ে রওনা দিলাম শহরের দিকে। পাঁচই নভেম্বর। গতকাল বাড়ি ফিরলাম। আজ এখানেই ডায়েরি লেখাটা শেষ করব ভাবছিলাম। এমন সময় আমার পরিচারক জল্লাদ এসে বলল, দাদাবাবু, আপনার কাপড়গুলো কাচতে দেবো নাকি? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। একটু পরেই পাশের ঘর থেকে সে চেঁচিয়ে বলল, দাদাবাবু, আপনার প্যান্টের পকেটে যে টিনের কৌটোটা আছে সেটা কোথায় রাখবো? কথাটা শুনেই আমি চমকে উঠলাম। এ তো সেই চেঙ্গিস খানের বাক্স। কখন নিজের অজান্তে প্যান্টের পকেটে রেখেছিলাম কি জানি। এর মধ্যে আবার কি রহস্য লুকিয়ে আছে।
গল্প পাঠ ও অভিনয়ে ছিলাম আমি, নিবেদিতা, দৈপায়ন এবং অরিন।